হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে টেন্স অফ ভার্বের ফিউচার টেন্স শেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইন ডিটেল শিখিয়েছি। আজকে আমি তোমাদের কি শেখাবো? ফিউচার টেন্স। FUTURE, ফিউচার, TENSE, ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি? প্রথম ভিডিওতে আমি তোমাদের একটা সাধারণ ধারণা দিয়েছি। আজকে আমি সেটা নিয়ে বিস্তারিত বলবো। ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এই কথাটা তোমাদের কাছে নিশ্চয় পরিচিত। এবার যে কাজ এখনো হয়নি, সামনে বাকি আছে, মানে ভবিষ্যতে হবে, যে কাজ ভবিষ্যতে নিষ্পন্ন হবে, সেই কাজকে আমরা ভবিষ্যতের কাজ বলি। তেমনি সেন্টেন্সের মধ্যে যে ভার্ব এটাই ইন্ডিকেট করে, মানে এটাই নির্দেশ করে যে তার নিষ্পন্ন হওয়ার সময়টি হচ্ছে ভবিষ্যৎ। যে স্পিকার, যে বক্তা বা যে ন্যারেটর, যিনি তোমার কাছে উপস্থাপন করছেন, তিনি যে বিষয়টি উপস্থাপন করছেন, সেখানে ভার্বটি যদি এই বিষয় নির্দেশ করে যে তা ভবিষ্যতে নিষ্পন্ন হবে। যেমন আজকের সময় এখানে আমি দাঁড়িয়ে যদি বলি যে আমার আগামী ভিডিওতে আমি তোমাদের প্রিপোজিশন শেখাবো, তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যে প্রিপোজিশন শেখানোর সময়টি এখনও শুরু হয়নি, ভবিষ্যতে শুরু হবে এবং কাজটিও ওই ভবিষ্যতেই নিষ্পন্ন হবে। ঠিক আছে? এই রকম যখন বোঝায় তখন আমরা তাকে ফিউচার টেন্স অফ ভার্ব বলে থাকি। ঠিক আছে? তো আমি উদাহরণ দিই, তোমরা আরও সহজে বুঝতে পারবে। যেমন ধরো, আমি ইংলিশ শিখব। এই কথাটি যখন কেউ বলছি তখন এর ইংরাজি কি? আই শ্যাল লার্ন ইংলিশ। ঠিক আছে? তো আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। এখানে দেখো, আই সাবজেক্ট, লার্ন ভার্ব, এটি অবজেক্ট, কিন্তু শ্যালটা কি? যদি তুমি একটু প্রেজেন্ট ইনডেফিনিটের সঙ্গে কম্পেয়ার করো, সেখানে হচ্ছে আই লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংরাজি শিখি। তাই তো, আমি ইংলিশ শিখি। এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। পার্থক্য কোথায়? দেখো, শুধু শ্যালে। অর্থাৎ আমি যদি ইংরাজি বাক্যে টেন্স বুঝতে চাই, তাহলে দেখব সাবজেক্টের পরে একটি মোডাল আছে, যা শ্যাল হতে পারে, উইল হতে পারে, আরও আছে ক্যান হতে পারে। তো এইখানে আমরা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে ফিউচার টেন্স কেমন হয়, তার গঠন কি, সেইটি আলোচনা করব। এখানে দেখো, শ্যাল, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, শ্যাল কোথায় বসে? ফার্স্ট পারসন, আই, উই, এই দুটোর ক্ষেত্রে। বাকি ইউ, হি, শি, ইট, দে, এই সমস্ত ক্ষেত্রে উইল বসে। যার কারণে আয়ের পরে আমরা শ্যাল লিখে থাকি ফিউচার ইন্ডিকেট করতে, ফিউচারকে বোঝাতে, ভবিষ্যতের কাজকে বোঝাতে। তাহলে এখানে আই শ্যাল লার্ন ইংলিশ, এই শ্যাল দ্বারা বোঝানো হচ্ছে যে এই লার্নিং কাজটি, শেখার কাজটি, লার্নের কাজটি ভবিষ্যতেই হবে। যদি এটা না থাকতো, তাহলে এই অবস্থানটা থাকতো যেখানে আই লার্ন ইংলিশ বলে দিত যে সাবজেক্ট V1 আর অবজেক্ট, যেটা কি না প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, একই বিষয়ের দুটো নাম।
তো সেটাই ইন্ডিকেট করে। আমি তোমাদের এটা শিখেছি, তোমরা জেনেছো। এখন দেখো শুধু শ্যাল যোগ করলে অমনি ফিউচার ইনডেফিনিট হয়ে গেল। যে প্রেজেন্ট ইনডেফিনিট জানে সে ফিউচার ইনডেফিনিট জানে। কিভাবে? এই যে শুধু মোডালে প্রয়োগ করতে হবে, শ্যাল অথবা উইলকে প্রয়োগ করতে হবে। এবং কিভাবে বললাম? ফার্স্ট পারসনে আই, উই, এরপরে তুমি শ্যাল বসাবে, আর বাকি সেকেন্ড পারসন, থার্ড পারসন এই ক্ষেত্রে উইল বসাবে। কেমন? এবার দেখো, আমরা যখন ফিউচার ইনডেফিনিট বুঝলাম, তখন আমাদের সামনে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও বিষয়টি এইরকমই। কীরকম দেখো, মনে করো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি। কীরকম? আই অ্যাম, আমি অ্যামের জায়গাটা ফাঁকা রাখি, রাইটিং এ নোট। আমি ধরো একটা নোট লিখছি। কেমন? তো আই অ্যাম, এটা কি? বি ভার্ব। এটা হলো বি ভার্ব। বি ভার্বের একটি রূপ মাত্র, বি ভার্বের একটি রূপ অ্যাম। এইবার যখনই আমরা ফিউচার লিখছি, আমি এটাই তোমাদের মনে রাখতে বলবো যে ফিউচারের ক্ষেত্রে, কন্টিনিউয়াসে তো সব কন্টিনিউয়াসেই একটি অক্সিলিয়ারি লাগে। ফিউচার যদি সিম্পল হয় তাহলে সেক্ষেত্রে বি ভার্ব লাগে, না তো অ্যাম, না ইজ, না আর, না ওয়াজ, না ওয়্যার, অর্থাৎ না প্রেজেন্ট না পাস্ট। ফিউচারের ক্ষেত্রে বি। অ্যাম, ইজ, আর প্রেজেন্টে, ওয়াজ, ওয়্যার ফিউচারে, আই এম সরি, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সে, আর বি ভার্বটি হলো ফিউচারে। এইখানে কিছুই না, শুধু আয়ের পরে যদি বি বসতো তাহলেই ফিউচার ইন্ডিকেট করতো। কিন্তু এখানেও একটা বিষয় ভুলে গেলে চলবে না, যে আমরা তো প্রেজেন্ট ইনডেফিনিটের সঙ্গে ভার্বের কম্পেয়ার করতে গিয়ে এটা বলছি, কিন্তু শুরুতে যে বললাম ফিউচারে মোডাল ইন্ডিকেট করে। মোডালটা কি এখানে হবে? আয়ের পরে শ্যাল। এই সব প্রত্যেকটি ফিউচার টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সেখানে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল মাস্ট, মানে বসবেই, শ্যাল অথবা উইল। তারপরে তোমার কন্টিনিউয়াস টেন্সের বেলায় অক্সিলিয়ারি ভার্ব, আর তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, আর তারপরে যা আছে কমপ্লিমেন্ট হতে পারে, নোট, সেটা যা আছে তাই। কিন্তু মূল বিষয় হচ্ছে আই শ্যাল বি রাইটিং এ নোট। এইখানে দেখো আই সাবজেক্ট, শ্যাল একটি মোডাল, বি একটি অক্সিলারি ভার্ব, আর তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট টেন্সের বেলায় লিখি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট নোট। তো এখানে তোমাদের সামনে মনে রাখার বিষয় যে ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব কী হয়? বি ভার্ব হয়। ফিউচার কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটি সবসময় মনে রেখো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বি বসে, বি। আর মোডাল সাবজেক্ট অনুযায়ী বসবে। আয়ের জায়গায় যদি ইউ হয় তাহলে শ্যালের জায়গায় উইল হবে। হি, শি তাহলেও উইল হবে। দে তাহলেও উইল হবে। ইট তাহলেও উইল হবে। কেমন? ইট, দে, শি, হি, ইউ সব প্রতিটি ক্ষেত্রেই উইল হবে। কেবল আই আর উইয়ের বেলায়
শ্যাল হবে। এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের অবস্থান। আই শ্যাল বি, উই শ্যাল বি, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। রাইটিং, লার্নিং, ক্যাচিং, হিয়ারিং, লিসনিং। আই এম লিসনিং টু ইউ, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এম বাদ দিয়ে যদি বলি আই শ্যাল বি লিসনিং টু ইউ, তাহলে হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রতিটি ক্ষেত্রেই শুধু এইটুকু মনে রাখো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলেই অক্সিলিয়ারি ভার্ব হবে বি, বি ই, বি। আর সবসময় ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল যে মোডালটা বসার কথা, সে তো ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টের পিঠেই বসবে, সাবজেক্টের পরেই বসবে। তারপরে বিভার্ব, তারপরে যেটা আমাদের মূল ভার্ব থাকবে তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যদি সেটা লেখার বিষয় হয় তাহলে রাইটিং, শোনার বিষয় হয়, হিয়ারিং মনোযোগ দিয়ে শোনা হয়, তাহলে লিসেনিং, ঠিক আছে, ধরার বিষয়, ক্যাচিং যাওয়ার বিষয় হয়, গোয়িং, এরকম। মানে মূল ভার্বের সঙ্গে, মূল ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। এইবার আমরা কি শিখলাম তাহলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাকি কি থাকলো এবার? এবার আমাদের সামনে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? আমরা এর আগে প্রথমে শিখলাম ফিউচার ইনডেফিনিটে যা ভবিষ্যতে হবে, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের সংজ্ঞাটা আমরা কি দেব? আমরা দেব এরকম, সাবজেক্টের যে টাস্ক, মানে যে কাজ, সেটি ভবিষ্যতে চলতে থাকবে। আমি শুনতে থাকবো, আমি গাইতে থাকবো, আমি বলতে থাকবো, তুমি দেখতে থাকবে, তিনি নাচতে থাকবেন, ওরা আসতে থাকবে, জল পড়তে থাকবে। হ্যাঁ, এই যে ভবিষ্যতে কাজটি হতে থাকবে, অনগোয়িং সিচুয়েশন। কেমন? অনগোয়িং সিচুয়েশন মানে একটা চলমান অবস্থা, ঠিক আছে? তো এটা তো ডেফিনেশন গেল। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা তাহলে কি বলবো? ফিউচার পারফেক্টের ডেফিনেশনটা বলার আগে মনে রাখো, পারফেক্ট মানেই সম্পূর্ণ হয়েছে এরকম একটা কথা টেন্সের বেলায়। যেমন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট মানে যে কাজ এইমাত্র নিষ্পন্ন হয়েছে কিন্তু ফল এখনও বাকি। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি আলোচনা করলাম? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি আলোচনা করলাম? যে কাজ আগে নিষ্পন্ন হয়ে গেছে, অনেক আগে, অথবা দুটো অতীতের কাজের মধ্যে যেটি অনেক আগে নিষ্পন্ন হয়েছে। আর ফিউচারের ঠিক তার অপোজিট। ফিউচারে হচ্ছে ভবিষ্যতে দুটো কাজ হবে, তার মধ্যে একটি অপরটির আরও আগে হবে, একটি অপরটির আগে সম্পূর্ণ হয়ে যাবে। এই যেটি আগে সম্পূর্ণ হয়ে থাকবে সেটি হলো পারফেক্ট, আর তারপরে যেটি হবে সেটি হলো ফিউচার ইনডেফিনিট। এই জায়গাটিতে অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে। তারা ওই দুটো ফিউচার অ্যাকশান, ভবিষ্যতের দুটো কাজ যদি দিয়ে বলা হয় যে এখানে কোনটি ফিউচার পারফেক্ট, তখন তাদের মধ্যে একটু গোলতাল পাকিয়ে যায়। তখন তোমরা ভাবো এইভাবে যে ভবিষ্যতে হবে, তাহলে ভবিষ্যতে যেটি পূর্বে হয়ে যাবে দুটো কাজের মধ্যে, সেটি ওই মুহূর্তে দাঁড়িয়ে পারফেক্ট। ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে ভবিষ্যতের সেই মুহূর্ত এলে তখন দাঁড়িয়ে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যেটি তখন শেষ হয়নি, ঠিক আছে, তখন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট। এই রকমই আজকের দিনে দাঁড়িয়ে সেদিনের প্রেজেন্ট পারফেক্টটা আগামী দিনের প্রেজেন্ট পারফেক্টটা আজকের দিনে ফিউচার পারফেক্ট। আবার আগামী দিনের সেই প্রেজেন্ট ইনডেফিনিটটা আজকের দিনে ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ তাহলে সহজভাবে কি বলতে পারছি?
ভবিষ্যতে দুটো কাজ নিষ্পন্ন হবে এমন অবস্থায় যদি বোঝায় যে একটি অপরটির আগে নিষ্পন্ন হচ্ছে, তাহলে যেটি পূর্বে নিষ্পন্ন হচ্ছে বা আগে নিষ্পন্ন হচ্ছে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর অন্যটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তো যেমন আই শ্যাল হ্যাভ reached at the station before you will reach বা অ্যারাইভ লিখতে পারো। হ্যাঁ, দেখো এখানে মূল ভার্ব রিচ, আর পারফেক্টে দেখো আমি সবসময় তোমাদের বলেছি PV3 হয় মূল ভার্বটি, আর ইনডেফিনিটে মূল ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। এটি হলো পাস্ট পার্টিসিপল বা PV3, আর এটি হলো প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মে PV1 এটিই আমাদের কিন্তু প্রাথমিকভাবে ইন্ডিকেট করে দেয় যেটি একটি ইনডেফিনিট টেন্স। আর কোন ইনডেফিনিট? এই উইল মডালটা আমাদের বলে দেয় ফিউচার ইনডেফিনিট। একইভাবে দেখো এইখানে আবারও বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। ফিউচার টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় আমরা কিভাবে চিনছি? মূল ভার্বটা PV3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তার আগে একটি হ্যাভ, যেমন প্রেজেন্টে হ্যাভ হ্যাজ থাকে পারফেক্ট টেন্সে, ফিউচারে কিন্তু হ্যাজ থাকে না, শুধু হ্যাভ। আর ঠিক তার আগে মোডাল, এখানে যেমন উইল হলো এখানে তেমন শ্যাল হয়েছে, সাবজেক্ট যেহেতু আলাদা আলাদা, এটি ফার্স্ট পারসন এটি সেকেন্ড পারসন। তো আই শ্যাল যেই বসে গেল প্রেজেন্ট পারফেক্টটা দেখো ফিউচার পারফেক্ট হয়ে গেল। এ তো স্ট্রাকচার বা ফরমেশন দেখে আমি তোমাদের বলছি, আর ঠিক এই কথাটি আমি তখন সংজ্ঞা অনুযায়ী বলছিলাম যে দুটো কাজ তুমি দেখো এখানে শ্যাল উইল বাদ দিয়ে দাও, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ফিউচার, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যেই শ্যাল উইল যোগ করে দিলাম অমনি হয়ে গেল ফিউচার পারফেক্ট। তাই ফরমেশনের দিক থেকে সবসময় মনে রাখবি যে প্রেজেন্টের যে কোনো ইনডেফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে কোনো সেন্টেন্সে যদি শুধু সাবজেক্টের পরে শ্যাল অথবা উইলকে যুক্ত করে দাও, তাহলেই ওই প্রেজেন্ট নামটি বাদ চলে গিয়ে ফিউচার নামটি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে ফিউচার পারফেক্ট, যেই শ্যালটা যোগ হলো, মোডালটা যোগ হলো। আর এছাড়া আমাদের আরেকটি জিনিস স্মরণে করতে হবে, আমরা একটু স্মৃতিচারণ করতে পারি, সেটি হলো আগের ভিডিওতে আমরা বিফোর সম্পর্কে বলেছিলাম যে বিফোরের আগে আফটারের পরে কে হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্টও তাই। কি এখানেও যেহেতু দুটো কাজের কম্পেয়ার হচ্ছে, পারফেক্ট টেন্স বিফোরের আগে, অর্থাৎ ফিউচার পারফেক্ট বিফোরের আগে, আফটারের পরে। এখানে আমার যদি এই বিফোর না থাকতো, এমনকি পরবর্তী ক্লজটিও যদি না থাকতো, মানে ফিউচার ইনডেফিনিট যদি না থেকে, এই সেখানে ধরো লিখছি আই শ্যাল হ্যাভ রিচড অ্যাট দ্য স্টেশন বিফোর 7 PM। আমি সন্ধ্যা 7টার আগে স্টেশনে পৌঁছে থাকবো, অর্থাৎ সন্ধ্যা 7টার আগে আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তাহলেও
সেটি ফিউচার পারফেক্ট টেন্স। আমার সেখানে রেজাল্ট জানা যাবে না যে পৌঁছানোর পরে, পৌঁছে থাকার পর কী হবে, বা আমরা এখানে টাইম মেনশন নাও করতে পারি। আমি এখানে লিখতেই পারি ধরো অ্যাট টাইম অর্থাৎ বা অন টাইম, মানে যে সময় বলা হয়েছে ঠিক সেই সময়ে বা ওই সময়ের উপস্থিতিতে। ঠিক আছে, এই হচ্ছে মানে রাইট টাইমে পৌঁছানো। এ হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, অর্থাৎ সাবজেক্ট প্লাস একটি মোডাল অক্সিলিয়ারির পরেই আমাদের কি থাকছে, একটা হ্যাভ। এখানে তোমাদের রাখতে হবে, এখানে সবসময় হ্যাভই হয়, কখনো হ্যাজ আসে না ইন ফিউচার টেন্স। এরপরে হ্যাভের পরে কি হবে, মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। কেমন? এই হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমি তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, এই চারটি শব্দ ভালো করে দেখলেই তোমার মাথায় থেকে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রথমে টেন্স কিসের? টেন্স অফ ভার্ব। বেশ, এবার কোন ভার্ব? ফিউচারের, ভবিষ্যতে যা হবে নিষ্পন্ন। এবার হচ্ছে পারফেক্ট, যা সম্পূর্ণ হয়ে যায়, পারফেকশন এসে যায় যার, পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট। কিন্তু পারফেক্টে গিয়ে শেষ হচ্ছে না, থাকছে কন্টিনিউয়াস, অর্থাৎ একটা গোয়িং অন সিচুয়েশন। এটি হচ্ছে গোয়িং অন সিচুয়েশন বা যা কন্টিনিউ আছে, একটা গোয়িং অন সিচুয়েশন। আর পারফেক্ট হচ্ছে, তোমরা এই ধারণাটা রাখতে পারো, প্রেজেন্ট পারফেক্টে যেমন কমপ্লিট হয়ে যায়, পাস্ট পারফেক্টে কমপ্লিট হয়ে যায়, ফিউচার পারফেক্টে বললাম কমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে একটা কমপ্লিশনের ব্যাপার থাকে। আর ফিউচার তো বললাম দ্য টাইম অফ অ্যাকশন ইজ কামিং, তাই না? যা আসছে, এখনো আসেনি, সেটাই হচ্ছে ফিউচার। তাহলে টেন্স অফ ভার্বকে ফলো করে দেখব যে সেটি নিষ্পন্ন হওয়ার সময়টি, মানে কাজের সময়টি এখনও আসেনি, আসছে ভবিষ্যৎ। কিন্তু তাহলে কমপ্লিটটা কিভাবে? বক্তা যখন বলছেন তখন ওই তার সেন্টেন্সের মধ্যে এটি প্রযোজ্য, মানে এটি দেখানো হবে যে তার যে ভার্বটি সেটি ইন্ডিকেট করবে যে তার শুরু, কি বললাম, বিগিনিংটি বা স্টার্টিংটা কমপ্লিট হয়ে গেছে। মনে থাকবে, স্টার্টিংটা কমপ্লিট হয়ে থাকবে, অর্থাৎ স্টার্ট হয়ে থাকবে। কিন্তু কাজ তার একটা রানিং সিচুয়েশান, একটা গোয়িং অন সিচুয়েশান থাকবে। সেটা ওই সময় পর্যন্ত কি থাকবে? কন্টিনিউ থাকবে। কেমন? কন্টিনিউ থাকবে। তাহলে এবার এটাকে যদি আমরা গুছিয়ে বলি তাহলে কি দাঁড়াচ্ছে? যে ভার্ব ভবিষ্যতে
শুরু হয়ে চলতে থাকবে এবং তার মধ্যে একটা লং টার্ম বা একটা ডিউরেশন অফ টাইম কি থাকবে, একটা ডিউরেশন অফ টাইম। এখানে লিখি ডিউরেশন অফ টাইম বা স্প্যান অফ টাইম বলতে পারো, স্প্যান অফ টাইম। ঠিক আছে, একটা দীর্ঘ সময়। এই বিষয়টি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে দেয়। সাধারণভাবে কন্টিনিউ যদি হয় এবং অ্যাট এ টাইম সেটা যদি শেষ হয়ে যায় উইদাউট এনি লং ডিউরেশন, তখনই সেটা তো সিম্পল কন্টিনিউয়াস, সাধারণভাবে কন্টিনিউয়াস সেটা। কিন্তু যখনই সেখানে একটা স্প্যান অফ টাইম চলে আসে, একটা সময়ের পরিধি কাজ করে, তখনই আমরা তাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। এটা মনে রাখবে। তাহলে এবার দেখো, যে ভার্ব ভবিষ্যতে শুরু হয়ে একটা স্প্যান অফ টাইম ধরে, একটা সময়ের ব্যাপ্তি ধরে চলতে থাকবে, তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। একটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন ইউ উইল হ্যাভ বিন রিডিং, ঠিক আছে, ফর 3, এখানে কথায় লিখো THREE 3 ইয়ার্স, YEARS, ইয়ার্স। দেখো এখানে ফরমেশনটি দেখো, ইউ সাবজেক্ট, উইল মোডাল অক্সিলিয়ারি, তারপরে হ্যাভ বিন রিডিং। হ্যাভ বিন রিডিং এর আগে তোমরা পারফেক্ট টেন্সে দেখেছো। কোন পারফেক্ট টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে দেখেছো হ্যাভের জায়গায়। ফিউচার পারফেক্ট টেন্সে দেখেছো উইল হ্যাভ। কিন্তু এখানে এই বিন রিডিং এটিকেই বিশেষভাবে মনে রাখতে হবে, যেটি তোমাকে বলে দেবে পারফেক্ট কন্টিনিউয়াস। কি সবসময়ই হ্যাবের পরে বিন থাকতে হবে, বিন, BEEN, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল। বিনটি হলো PV3 অফ কার? বি ভার্বের। ঠিক আছে, বি ভার্বের PV3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তখনই তুমি বুঝতে পারছো এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ইউ উইল হ্যাভ বিন, আমি তোমাদের একটু আগে বলেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল বসিয়ে দাও তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, সেক্ষেত্রে হ্যাজও বসে, হ্যাঁ, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে শুধু উইল যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দেখো এখানে স্প্যান অফ টাইম, এই যে ফর 3 ইয়ার্স, সিম্পল কন্টিনিউয়াস টেন্সে এই বিষয়টি থাকে না। আচ্ছা, এবার সেন্টেন্সটি কমপ্লিট হতে হবে। ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর 3 ইয়ার্স ইন ইয়োর বা ইন দিস কলেজ, COLLEG। তুমি এই কলেজে 3 বছর ধরে ভবিষ্যতে কখনো যে পড়তে থাকবে, সেই কথাটি বলতে গিয়ে এই কথা বলা হলো যে ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর 3 ইয়ার্স ইন দিস কলেজ। কেমন?
তাহলে আমরা এটি বলতে পারি তো এবার যে ভবিষ্যতে যে কাজ শুরু হয়ে একটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, তারপরে ভবিষ্যতে সেটি শেষ হবে। এই রকম অর্থ প্রকাশ করবে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের টেন্স হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? আর মনে রাখবে তার ফরমেশন হবে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলিয়ারি শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ বিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে কমপ্লিমেন্ট যেটা আছে। কমপ্লিমেন্ট মানে বাক্যের পরিপূরক অংশটি। কেমন? এই যে ফর 3 ইয়ার্স ইন দিস কলেজ, পুরোটি একটি কমপ্লিমেন্ট। আর এইখানে বোঝার হচ্ছে হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, এটা যেমন মোডাল অক্সিলিয়ারি, এটি তেমনি অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ। আর বিনটা হলো এখানে তোমার বি ভার্বের থার্ড ফর্ম। আর মূল ভার্ব যেটা রিড, সেটি তো আর এখানে মূল ভার্বের জায়গায় নেই, এটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। অর্থাৎ পার্টিসিপল যখন হয়ে যায় তখন তার বৈশিষ্ট্যটা বদলে যায়। সেক্ষেত্রে ওই জন্য আমাদের বিন আনতে হয়। যাই হোক, সেটি অন্য বিষয়। কিন্তু আমরা মনে রাখবো ফরমেশনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলিয়ারি শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ, তারপরে বিন, তারপর মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, তোমরা এতক্ষণ পর্যন্ত কী কী শিখলে? ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার আমাদের কম্পেয়ার করতে হবে যে টেন্সের যে তিনটি ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কি? প্রেজেন্ট, আমরা চলো প্রেজেন্টকে এমন অবস্থানে লিখি যার আগে পাস্ট, ভবিষ্যতে ফিউচার, তাই না? তাহলে এখানে প্রেজেন্ট, এটি ফিউচার, আর এটি পাস্ট। আসলে সবসময় প্রেজেন্ট মধ্যেখানে, তো প্রেজেন্টের পেছনে পাস্ট, সামনে ফিউচার। তো যদি সিম্পল হয়, মানে ইনডেফিনিট হয়, তাহলে মনে করো যেখানে প্রেজেন্টে আই রাইট আমি লিখি, সেখানে পাস্টে হচ্ছে আই রোট, আর ফিউচারে হচ্ছে আই শ্যাল রাইট। ঠিক আছে? তেমনি যখন সেটি প্রোগ্রেসিভ অর্থাৎ কন্টিনিউয়াস, তখন যেখানে আই অ্যাম রাইটিং, সেখানে পাস্ট টেন্সে আই ওয়াজ রাইটিং। কেমন? আবার ফিউচারে আই শ্যাল বি রাইটিং। দেখো, যখন সেটি পারফেক্ট, তখন যেখানে আই হ্যাভ রিটেন, তখন পাস্টে হচ্ছে আই হ্যাড রিটেন। আর তখন ফিউচারে হচ্ছে আই শ্যাল হ্যাভ রিটেন। আবার যখন সেটি পারফেক্ট কন্টিনিউয়াস, তখন প্রেজেন্টের বেলায় আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, বা এত দীর্ঘ সময় না, সিন্স না দিয়ে আমরা দিতে পারি ফর
1 আওয়ার। কেমন? 1 আওয়ার আমি অঙ্কে লিখলাম, এখানে জায়গা কম। 1 আওয়ার। এখানে দেখো লিখলাম, কি লিখবো? এটির পাস্ট, আই হ্যাড বিন রাইটিং ফর 1 আওয়ার। এখানে কি লিখবো? আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। এইবার দেখো, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট, মধ্যেখানে পাস্ট তার আগে, ফিউচার তার পরে। আর প্রত্যেকটি টেন্সের আবার যে ক্লাসিফিকেশান, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3, 4, 12টি টেন্সের উপস্থাপনা একসাথে দেখতে পাচ্ছ এবং কম্পেয়ার করো। দেখো, এই যে প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে শ্যাল যোগ করলে হয়ে গেল ফিউচার। প্রত্যেকটি ক্ষেত্রে দেখো, এই যে প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে শ্যাল যোগ করো, দেখো ফিউচার টেন্স। আবার দেখো, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি বাদ দিয়ে সেখানে বি অক্সিলিয়ারি বসাও। শ্যাল উইল তো সবসময় বসবেই মোডালের পাশে। এই দেখো, এখানে হ্যাবের জায়গায় কি আসলো? হ্যাবই থাকলো। এটা আরও মজা, শুধু শ্যাল উইল বসে গেল। যেমন ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট একই, শুধু শ্যাল অতিরিক্ত বসে। আই রাইট, শ্যাল বসলো। দেখো, আই হ্যাভ রিটেন, শুধু শ্যাল বসলো। কেমন? এখানে দেখো, আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। এই দেখো, আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, শুধু শ্যাল বসলো। এখানে কি? এখানেও আই অ্যাম রাইটিং, এটি তো বি ভার্বেরই একটি রূপ। তাই যদি এরকম ভাবি যে আই বি রাইটিং, দেখো আই বি রাইটিং, শুধু শ্যাল বসলো। অর্থাৎ যে প্রেজেন্ট টেন্স জানে সে ফিউচার টেন্সও জানে, শুধু সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসাতে হবে। আর একটি জায়গায় মনে রাখতে হবে যে বি ভার্বের জায়গায় এখানে কেবল বি বসে। এখানে যেমন অ্যাম ইজ আর বসতে পারে, এখানে তা নয়। এইটুকু শুধু মনে। আবার দেখো, এর সঙ্গে এর কম্পেয়ার করো, প্রেজেন্টের সঙ্গে পাস্টের। তাহলে কি হয়? এই যে আই রাইট, এটা PV1 ফার্স্ট ফর্ম, এটি রোড, এটি পাস্ট ফর্ম, অর্থাৎ PV2। আই রাইট, আই রোড। আবার দেখো, এখানেও পাস্ট ফর্ম, যেখানে তোমার পার্টিসিপল ভার্ব তার আসল রূপে নেই, প্রকৃত রূপে নেই, তখন কি? অক্সিলিয়ারিতে তখন চেঞ্জ করতে হয়। যেখানে দেখো, এখানে ওয়াজ, এটাও তো বি ভার্বের একটা রূপ। অ্যামকে ওয়াজ, অ্যামের পাস্ট ওয়াজ, ইজের পাস্ট ওয়াজ, অ্যামের পাস্ট ওয়াজ। দেখো, AV2, এখানে AV1, AV2। আবার এটিও তাই, এখানে আই হ্যাড রিটেন, হ্যাভকে হ্যাড করেছি। আই রিটেন মধ্যেখানে হ্যাভ, সেটি এখানে হ্যাড। তাহলে কি হলো? প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্ম করলাম। তাহলে চেঞ্জ অফ ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে বেশি করে দেখা যায়, কিন্তু চেঞ্জ অফ ভার্ব ফিউচার আর প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু একই থাকে, শুধু মোডালটা যুক্ত হয়। বুঝতে পারলে? আর বিয়ের ক্ষেত্রে যেটুকু বলেছি, কিন্তু প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে চেঞ্জ অফ ফরমেশন অফ ভার্বই বদলে যায়। রাইট রোড, অ্যাম ওয়াজ, হ্যাভ হ্যাড, আর এখানেও তাই, হ্যাভ হ্যাড। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, এই হ্যাভটুকু বাদ দাও। দেখো, আই বিন রাইটিং ফর 1 আওয়ার, আই বিন রাইটিং ফর 1 আওয়ার। তফাৎটা কিসে? হ্যাভ চেঞ্জ ইন্টু পাস্ট ফর্ম হ্যাড। এই হচ্ছে কম্পেয়ার। এইভাবে মনে রেখো, তাহলে কোনো দিন টেন্স কোনোটাই ভুল হবে না। ঠিক আছে? দরকার হলে এই ভিডিওটিকেই আরও 2বার দেখো, তোমার কোনো দিন এই ফিউচার টেন্স
বা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স এবং তাদের মধ্যে যে ইন্টার যে তুলনা, ঠিক আছে, কম্পেয়ার, সেই কম্প্যারিশনটা তুমি সবসময় করতে পারবে, ফলে তোমার কখনো ভুল হবে না। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে টেন্স কী করে চিনব সেটি আমাদের শিখতে হবে, সেটি তোমরা আগামী ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, টাটা।